2018 সাল ফ্রান্সের বিপক্ষে 4-3 গোলে বিধ্বস্ত আর্জেন্টিনা। ড্রেসিং রুমে বিশৃঙ্খলা, মেসি প্রায় জাতীয় দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কাছাকাছি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তখন প্রায় দেউলিয়া। ঠিক এই ভাঙাচোরা অবস্থায় আর্জেন্টিনা একজন কোচকে দায়িত্ব দিল যার নিজের কোনো বড় ক্লাব চালানোর অভিজ্ঞতা নেই, যাকে ডিয়েগো মারাদোনা নিজেই প্রকাশ্যে অবিশ্বাস করেছিলেন। প্রশ্ন উঠেছিল, এই মানুষটা কি আসলেই একটা জাতীয় দল সামলাতে পারবেন? 4 বছর পর সেই মানুষটাই আর্জেন্টিনাকে এনে দিলেন 36 বছরের অপেক্ষার অবসান। কিন্তু গল্পটা শুধু একটা ট্রফির নয়, গল্পটা হলো কিভাবে একজন প্রায় অচেনা মানুষ একটা ভাঙা দলকে বিশ্বাস, নেতৃত্ব আর কৌশলের মাধ্যমে নতুন করে গড়ে তুললেন। বিপর্যয়ের বছর 2018 বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য ছিল একটা দুঃস্বপ্ন। রাউন্ড অফ 16-এ ফ্রান্সের কাছে হারের পর দলটার ভেতরের অবস্থা আরও করুণ ছিল বাইরের চেয়ে। খেলোয়াড়দের মধ্যে বিভক্তি, কোচিং স্টাফের সিদ্ধান্তে অস্থাহীনতা আর গণমাধ্যমের নিরন্তর আক্রমণ, সব মিলিয়ে আর্জেন্টাইন ফুটবল তখন এক ধরনের পরিচয় সংকটে ভুগছিল। মেসিকে ঘিরে প্রশ্ন ছিল, তিনি আদৌ আরেকটা বিশ্বকাপ চেষ্টা করবেন কিনা? কিন্তু এই বিপর্যয়ের ভেতরেই লুকিয়েছিল পরের অধ্যায়ের বীজ। যে মানুষটাকে কেউ চিনত না। লিওনেল স্ক্যালোনি খেলোয়াড় হিসেবে ছিলেন নির্ভরযোগ্য, কিন্তু চোখ ধাঁধানো কেউ নন। দেপোর্তিভো লা করুনিয়া, ওয়েস্ট হ্যাম, লাৎসিওর মতো ক্লাবে খেলা এক ডিফেন্ডার যার নাম কেউ প্রথম সারিতে রাখত না। 2018 বিশ্বকাপে তিনি ছিলেন হর্গে সাম্পাওলির সহকারী কোচ মাত্র। প্রধান কোচ হিসেবে তার হাতে কোনো বড় সাফল্যের রেকর্ড ছিল না। তাই যখন 2018 সালের অগাস্টে তাকে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হলো, পুরো ফুটবল দুনিয়া অবাক হয়ে গিয়েছিল। এমনকি ডিয়েগো মারাদোনার মতো কিংবদন্তিও প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছিলেন এই নিয়োগ নিয়ে। কেন তাকেই বেছে নেওয়া হলো? আসল কারণটা অতটা রোমান্টিক ছিল না। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তখন আর্থিক সংকটে জর্জরিত। বড় নাম, বড় বেতনের কোনো কোচ আনার সামর্থ্য তাদের ছিল না। স্ক্যালোনি ছিলেন সাশ্রয়ী, পরিচিত আর হাতের কাছেই থাকা এক বিকল্প। অনেকেই ধরে নিয়েছিলেন যে এটা একটা সাময়িক ব্যবস্থা মাত্র, কয়েক মাস পরই আরেকজন অভিজ্ঞ কোচ আসবেন। কিন্তু যেটা কেউ বুঝতে পারেনি তা হলো এই সাময়িক নিয়োগটাই হতে চলেছিল আধুনিক আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংস্কৃতি বদলানোর গল্প। স্ক্যালোনি প্রথমেই বুঝেছিলেন আর্জেন্টিনার সমস্যাটা কৌশলের নয়, সম্পর্কের। দলটার ভেতরে বিশ্বাসের ঘাটতি ছিল। তারকাদের ইগো, সিনিয়র জুনিয়রের দূরত্ব আর চাপের মুহূর্তে একে অপরকে দোষারোপ করার সংস্কৃতি, এসবই দলটাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তিনি প্রথমে যেটা করলেন সেটা কোনো নতুন ফরমেশন নয়, তিনি দলের ভেতর একটা পরিবারের মতো পরিবেশ তৈরি করতে শুরু করলেন। খেলোয়াড়দের সঙ্গে সরাসরি সৎ কথোপকথন, প্রতিটি খেলোয়াড়কে অনুভব করানো যে তার মতামতের মূল্য আছে। ভুল করলে শাস্তি নয়, বরং শেখার সুযোগ। এই ধরনের মনস্তাত্ত্বিক নিরাপত্তা, যেখানে একজন খেলোয়াড় ভয় ছাড়া ঝুঁকি নিতে পারে, ভুল স্বীকার করতে পারে, সেটাই একটা দলের পারফরম্যান্সের আসল ভিত্তি হয়ে দাঁড়ায়। কারণ যে খেলোয়াড় ভয়ে খেলে সে কখনো নিজের সেরাটা দিতে পারে না। কিন্তু এই সংস্কৃতি বদলানোটা রাতারাতি ফল দেয়নি। শুরুর দিকে সমালোচনা কমেনি, বরং আরও বেড়েছিল। নতুন প্রজন্মের ওপর আস্থা। স্ক্যালোনির সবচেয়ে সাহসী সিদ্ধান্তগুলোর একটা ছিল পরিচিত তারকাদের বদলে অচেনা তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা রাখা। এমিলিয়ানো মার্টিনেজ তখন ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাবে খেলতেন। ক্রিস্টিয়ান রোমেরো আন্তর্জাতিক অভিজ্ঞতায় প্রায় শূন্য ছিলেন। রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজ, নাউয়েল মোলিনা, এদের কাউকেই তখন সুপারস্টার বলা হতো না। স্ক্যালোনি এদের ওপর বাজি ধরলেন, শুধু প্রতিভার জন্য নয়, চরিত্রের জন্য। তিনি এমন খেলোয়াড় চেয়েছিলেন যারা দলের জন্য দৌড়বে, ইগো সরিয়ে রাখবে। এই বিশ্বাসের বিনিময়ে খেলোয়াড়রা মাঠে এমন নিষ্ঠা দেখাতে শুরু করলেন যা আগের কোনো আর্জেন্টাইন দলে দেখা যায়নি। কৌশলের নমনীয়তা। স্ক্যালোনি কখনো একটা নির্দিষ্ট ফরমেশনের প্রেমে পড়েননি। প্রতিপক্ষ বুঝে তিনি কখনো 4 ডিফেন্ডার, কখনো 3 বা 5 ডিফেন্ডারের ছক ব্যবহার করেছেন। কখনো উঁচু প্রেসিং, কখনো মাঝমাঠে জমাট রক্ষণ, কখনো দ্রুত কাউন্টার অ্যাটাক। তার দর্শন ছিল সহজ,
কোনো একটা মতাদর্শের পেছনে অন্ধভাবে ছোটা নয়, বরং প্রতিটা ম্যাচের জন্য সেরা সমাধান খোঁজা। এই নমনীয়তাই আর্জেন্টিনাকে অপ্রত্যাশিত করে তুলত প্রতিপক্ষের কাছে। ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা। ২০১৯ থেকে ২০২২ এই সময়ে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল, যা তাদের ইতিহাসের দীর্ঘতম অপরাজেয় যাত্রাগুলোর একটা। কিন্তু আসল গুরুত্বটা সংখ্যায় নয়, প্রতিটা ম্যাচ না হারার সঙ্গে সঙ্গে দলের ভেতর একটা নতুন বিশ্বাস জন্ম নিচ্ছিল। আমরা যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে পারি। এই মানসিক ভিত্তিটাই পরে বড় মঞ্চে কাজে লেগেছিল। কোপা আমেরিকা ২০২১, বিশ্বাসের প্রত্যাবর্তন। মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জেতা শুধু একটা ট্রফি ছিল না, এটা ছিল মেসির আন্তর্জাতিক কেরিয়ারের এক মোড় ঘোরানো মুহূর্ত। এত বছর ধরে মেসি জাতীয় দলে জিততে পারেন না বলে যে বয়ান চলে আসছিল, সেটা এক রাতেই ভেঙে পড়ল। দলটার আত্মবিশ্বাস আকাশ ছুঁল। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা কখনো বাকি ছিল, সৌদি আরবের ধাক্কা। ২০২২ ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেল আর্জেন্টিনা। ঠিক সেই ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা শেষ হলো এই হারেই। পুরো বিশ্ব হতবাক। বেশিরভাগ দল এরকম ধাক্কার পর ভেঙে পড়ত, কিন্তু স্কালোনি ড্রেসিং রুমে শান্ত থাকলেন। প্যানিক নয়, বরং বিশ্লেষণ। তিনি খেলোয়াড়দের বোঝালেন, একটা ম্যাচ পুরো টুর্নামেন্টের গল্প ঠিক করে দেয় না। সেই শান্ত নেতৃত্বই দলটাকে ভেঙে পড়া থেকে বাঁচালো। বিশ্বকাপের কৌশলগত মাস্টার ক্লাস। এরপরের প্রতিটা ম্যাচে স্কালোনি দেখালেন কোচিংয়ের আসল শক্তি কী। আংহেন দি মারিয়াকে সঠিক মুহূর্তে ফিরিয়ে আনা, দে পল আর ম্যাকঅ্যালিস্টারকে মাঝমাঠে ভারসাম্য দেওয়ার দায়িত্ব দেওয়া, মেসিকে খেলার স্বাধীনতা দেওয়া, কোনো কড়া নিয়মের বেড়াজালে না বেঁধে। নকআউট পর্বে প্রতিটা ম্যাচেই তিনি প্রতিপক্ষ বুঝে বদলেছেন কৌশল, বদলেছেন একাদশ। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নাট্যময় ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে আর্জেন্টিনা পেল তাদের তৃতীয় বিশ্বকাপ ১৯৮৬ সালের পর। নেতৃত্বের শিক্ষা। স্কালোনির গল্প থেকে যে শিক্ষাগুলো উঠে আসে, সেগুলো শুধু ফুটবলের নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে কাজে লাগে। বিশ্বাস করা মানুষকে বড় হতে দেয়। নম্রতা থাকলে দল আপনাকে সম্মান করে, ভয়ে নয়। পরিস্থিতি বুঝে নিজেকে বদলানোর সাহসী দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাপের মুহূর্তে শান্ত থাকা মানুষটাই আসলে দলকে এগিয়ে নিয়ে যায়। শেষ কথা, সবচেয়ে বড় নেতারা সবসময় সবচেয়ে জোরে কথা বলেন না। কখনো কখনো তারা নিঃশব্দে এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে বাকিরা সবাই নিজের সেরাটা বের করে আনতে পারে। লিওনেল স্কালোনি শুধু আর্জেন্টিনাকে নতুন করে গড়েননি, তিনি দেখিয়েছেন নেতৃত্ব আসলে কেমন হওয়া উচিত।